আর্মির মুক্তিযোদ্ধা অফিসার নিধনের নীল নকশা। 2-3 দিনের মধ্যে চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। আমি দেখলাম জিয়া হত্যার সুযোগে জেনারেল এরশাদ ও অমুক্তিযোদ্ধা সিনিয়র কয়েকজন অফিসার মুক্তিযোদ্ধা অফিসারদের শায়েস্তা ও সেনাবাহিনী থেকে অপসারণের ব্যাপারে অত্যন্ত তৎপর হয়ে উঠেছেন। মুক্তিযোদ্ধা অফিসারদের এরা সন্দেহ ও হয়রানি করতে লাগলো আরো বেশি করে। আমার বাসার চারদিকে সিভিল ড্রেসে ডিজিএফআই এর লোকজন লাগানো হলো। খোলাখুলিভাবে আমাকে অনেকটা নজরবন্দির মতো রাখা হলো। জেনারেল এরশাদ নিহত হওয়ার পর বিচারপতি সাত্তার যদিও রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু কার্যত এরশাদ সব ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। তিনি নিজের লোকদের পছন্দ মাফিক গুরুত্বপূর্ণ পদে বহাল করে মুক্তিযোদ্ধা অফিসারদের কোণঠাসা করতে লাগলেন বিনা বাধায়। জেনারেল এরশাদের আদেশে জিয়া হত্যার পর গ্রেপ্তারকৃত অফিসারদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো, যাতে করে তাদের বিরুদ্ধে কোর্ট মার্শাল করা যায়। তদন্ত কমিটি গঠন করার সময় যখন তদন্তের বিষয় নিশ্চিত করার আলাপ আলোচনা হচ্ছিল, তখন আমি প্রস্তাব দিই যে কি কারণে অফিসাররা ওই বিদ্রোহ করল তাও এই তদন্তের অন্তর্ভুক্ত করতে হবে। অকারণে কখনো বিদ্রোহ হয় না। কিন্তু তৎকালীন সেনাপ্রধান এরশাদ আমার ওই প্রস্তাব অনুমোদন করেননি। তাই অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে ওই তদন্তের আদেশে আমার স্বাক্ষর করার কথা থাকলেও আমি তা করতে অস্বীকৃতি জানাই। ফলে জেনারেল এরশাদ নিজেই ওই তদন্ত আদেশে স্বাক্ষর করেন। খুব তাড়াহুড়া করেই তদন্ত কমিটি গঠিত হল। তৎকালীন মেজর জেনারেল মোজাম্মেলের সভাপতিত্বে তদন্ত অনুষ্ঠিত হল। তদন্তে 33 জন অফিসার ও 2 জন জুনিয়র কমিশনড অফিসারকে কোর্ট মার্শাল করার জন্য সুপারিশ করা হলো। এরা প্রায় সবাই মুক্তিযোদ্ধা। তারপর তাদের কোর্ট মার্শালের জন্য একটি কোর্ট গঠন করা হলো। কোর্ট মার্শালের সভাপতি করা হলো তৎকালীন মেজর জেনারেল আব্দুর রহমানকে। সব আইন কানুন ও নিয়ম নীতি ভঙ্গ করে চট্টগ্রামের বেসামরিক জেলখানায় বিচার কার্য চলে। অভিযুক্তদের ভালোভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বিচার করা হয়। তদন্তের সময় তাদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগও ওঠে। সামরিক আইন অনুযায়ী বেসামরিক আইনজীবীরাও এরকম কোর্ট মার্শালে অভিযুক্তদের পক্ষে কৌশলে নিয়োজিত হতে পারেন, কিন্তু তাদের কোনরূপ সুযোগ সুবিধা না দিয়ে সামরিক কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছা মতো সেনাবাহিনী অফিসার দ্বারা অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের ব্যবস্থা করে দেন। এতে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে আগে থেকেই এ পরিকল্পনা নেওয়া হয়েছিল। এ প্রহসনের কোর্ট মার্শালে 13 জন অফিসারের ফাঁসি এবং 14 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 2 জন জুনিয়র কমিশনড অফিসারকে ইচ্ছাকৃতভাবে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়, যাতে করে মুক্তিযোদ্ধা সৈনিক এনসিও ও জেসিওদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। কেননা জুনিয়র কমিশনড অফিসাররা সৈনিক থেকে পদোন্নতি পেয়ে থাকেন। আমার বিরুদ্ধে সার্বক্ষণিক গোয়েন্দা নিয়োগ। যেহেতু আমি অ্যাডজুটেন্ট জেনারেল, তাই নিয়ম অনুসারে আমার সার্বিক তত্ত্বাবধানে কোর্ট মার্শাল হওয়ার কথা, অথচ আমাকে উদ্দেশ্যমূলকভাবে না জানিয়ে এবং না জড়িয়ে সেনাবাহিনীর প্রচলিত আইন ভেঙে ওইসব কোর্ট মার্শাল ও তদন্ত করা হয়। এদিকে আমার পেছনে সর্বক্ষণ গোয়েন্দা। আমার টেলিফোনে আড়ি পাতা হচ্ছে। 24 ঘন্টা বাসাতে আমার চালচলন পর্যবেক্ষণের জন্য সামরিক গোয়েন্দারা ওয়্যারলেস লাগিয়ে পাহারা দিচ্ছে। এক পর্যায়ে আমি গোয়েন্দাদের সার্বক্ষণিক পাহারায় অতিষ্ঠ হয়ে টেলিফোনে খুব রূঢ় ভাষায় সামরিক গোয়েন্দা প্রধান জেনারেল মোহাম্মদজান চৌধুরী ও সেনাপ্রধান জেনারেল এরশাদকে বিষয়টি
অবহিত করি। তারা দুজন এমন ভান করলেন যেন তাদের অজান্তে আমার উপর নজরদারি হচ্ছে। বস্তুত তাদের অজান্তে এমনটি হবে তা বিশ্বাসযোগ্য নয়। জেনারেল ওসমানীর সঙ্গে গোপনে সাক্ষাৎ। এদিকে অভিযুক্ত ওইসব মুক্তিযোদ্ধা আর্মি অফিসারদের নিকটতম আত্মীয় স্বজন আমার কাছে এসে তাদের খবরাখবর জানতে চাইতেন, কারণ আমি তখনও অ্যাডজুটেন্ট জেনারেল ও সেনা সদরে একমাত্র মুক্তিযোদ্ধা পিএসও। তাছাড়া সেনা সদরের জন্য অফিসাররা কোনরূপ বিপদে জড়ানোর ভয়ে এসব লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে সাহস পেতেন না। কোর্ট মার্শাল আইনে অভিযুক্ত ১৩ জন অফিসারের ফাঁসির রায় হয়ে গেলে আমি জানতাম কোনো আপিলের সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে তাদের ফাঁসি কার্যকর করা হবে। তাই শেষ চেষ্টা হিসেবে আমি মনস্থির করলাম এই ব্যাপারে জেনারেল ওসমানীর সাহায্য নেব। যেহেতু আমার পেছনে সর্বদা গোয়েন্দা লাগানো, তাই খোলাখুলিভাবে জেনারেল ওসমানীর সঙ্গে দেখা না করে বিকল্প পন্থা খুঁজলাম। আমার আত্মীয় কায়সার রশিদ চৌধুরীর ধানমন্ডির ২ নং সড়কের বাড়ির পেছনে আরেকটি বাড়িতে থাকতেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক মুফলে ওসমানী। তিনি জেনারেল ওসমানীর ঘনিষ্ঠ আত্মীয়। ২ বাড়ির পেছনের দিকে শুধু একটা দেয়াল। একদিন আমি জেনারেল ওসমানীকে মুফলে ওসমানীর বাসায় রাত ১২টায় উপস্থিত থাকতে গোপনে খবর পাঠায়। রাতে আমি সেনাবাহিনীর গাড়ি নিয়ে কায়সার রশিদের বাড়িতে যাই। গোয়েন্দাদের ২টি গাড়ি সেনানিবাস থেকেই আমার পিছু নিল। আমি কায়সার রশিদের বাসায় প্রবেশ করি এবং পেছন দিয়ে দেয়াল টপকে মুফলে ওসমানীর বাড়িতে ঢুকি। আমি তাদের রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকি। মুফলে ওসমানীর স্ত্রী মিসেস শিরিন আমাকে ওই অবস্থায় দেখে আঁতকে ওঠেন। যা হোক, একটু পরে জেনারেল ওসমানী ওই বাসায় আসেন। আমার সঙ্গে কথা বলার সময় জেনারেল ওসমানীকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল এবং তিনি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি মুফলে ওসমানীকে পাশের রুমে চলে যেতে বললেন। আমি কোনো ভূমিকা ছাড়াই তাকে সোজাসুজি অনুরোধ করি সেই রাতেই তিনি যেন পত্রিকায় এই বলে একটি বিবৃতি দেন যে রাষ্ট্রপতি জিয়া হত্যার কোর্ট মার্শালে সেনাবাহিনীর আইন কানুন ভেঙে মুক্তিযোদ্ধা অফিসারদের বিচার করা হয়েছে, যা ঠিক হয়নি। এই বিচার মুক্তিযোদ্ধা অফিসারদের শায়েস্তা করা ও চাকুরি থেকে অপসারণ করার জন্যই করা হয়েছে। আমি তাকে আক্ষরিক অর্থে আকুতি মিনতি করে বোঝাতে চেষ্টা করি যে মুক্তিযোদ্ধা অফিসারদের নিধনের জন্য প্রহসনমূলকভাবে ওই কোর্ট মার্শাল করা হয়েছে। তারা কোনো ন্যায় বিচার পাচ্ছে না। তিনি আমার অনুরোধ উপেক্ষা করে পাল্টা প্রশ্ন করলেন, তুমি দেশে হানাহানি শুরু করাতে চাও নাকি? আমি তাকে আশ্বস্ত করে বলি যে শুধু সুবিচারের জন্য এবং নির্দোষ ছেলেদের জীবন বাঁচানোর জন্য আমি একটা উপায় খুঁজছি এবং আপনার কাছে এসেছি। এরপর তিনি উত্তেজিত হয়ে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে বসলেন, তাহলে তোমরা মুক্তিযোদ্ধারা ২ বছরের সিনিয়রিটি কেন নিলে? সেজন্যই আজ এত গন্ডগোল হচ্ছে। তারা প্রতিশোধ নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আমি প্রত্যুত্তরে বললাম, ওই প্রশ্নে যদি যেতে চান তাহলে তা পরে হবে। দয়া করে এই মুহূর্তে নিষ্পাপ প্রাণগুলো বাঁচানোর চেষ্টা করুন। আমি কথা শেষ করার সঙ্গে সঙ্গে জেনারেল ওসমানী ক্রুদ্ধ হয়ে আমাকে রেখে চলে গেলেন। তার আচরণে আমি হতভম্ব হয়ে গেলাম। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। এখনো মনে পড়ে আমি হতবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। উনি চলে যেতে মুফলে ওসমানী রুমে এসে ঢুকলেন। মুফলে ওসমানীকে আক্ষেপ করে বললাম, ছেলেগুলোকে আর বাঁচানো গেল না। তিনি বললেন, আমিও ভেবেছিলাম এ পথে আপনি সফল হবেন না। তিনি আরো কিছু কথা বললেন যা আজ আর বলতে চায় না। জেনারেল ওসমানীর নিকটাত্মীয়ের মুখে ওইসব কথা শুনে আমি ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বিচার সম্পর্কে কোনো কথা না বলেও জেনারেল ওসমানী পরে
বিবৃতি দিয়ে রাষ্ট্রপতি সাত্তারের কাছে ওদের প্রাণদণ্ড মওকুফের জন্য আবেদন করলেন, কিন্তু রাষ্ট্রপতি সাত্তার সেই আবেদনে সাড়া দেননি, প্রাণদণ্ড মওকুফ করেননি। এদিকে জেনারেল এরশাদ ও তার আর্মির সহচরগণ ক্যান্টনমেন্ট ও অন্যান্য জায়গায় প্রচার করতে লাগলেন যে খালেদা জিয়া এ ফাঁসি তাড়াতাড়ি কার্যকর করার জন্য চাপ দিচ্ছেন। খালেদা জিয়ার চারপাশে তখন এরশাদের লোকজন এবং তাকে ওরাই নিজের মতো করে খোঁজ খবর দিচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন। যা হোক, ঢাকার কয়েকজন আইনজীবী ওই কোর্ট মার্শাল ও এর রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন, কিন্তু হাইকোর্ট সেই আপিল গ্রহণ করতে সরাসরি অস্বীকৃতি জানায়। তখন ক্যান্টনমেন্ট থেকে নানা অজুহাতে বিচারপতিদের ভয় ভীতি দেখানো হচ্ছিল বলে শোনা যায়। শেষ পর্যন্ত দেশের বিভিন্ন জেলখানায় নির্দয়ভাবে দণ্ডপ্রাপ্তদের ফাঁসি কার্যকর করা হয়। এমনকি ফাঁসির সময় তাদের নিকটতম আত্মীয় স্বজনকে তাদের সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি। ফাঁসির পর কোনো কোনো শহরে ছোটখাটো মিছিল, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছিল, তবে দেশব্যাপী ব্যাপক ভিত্তিক কোনো জোরালো প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া হয়নি ওই মুক্তিযোদ্ধাদের জন্য। সে সময় ওইসব মুক্তিযোদ্ধা অফিসারদের ছেলে মেয়ে ও পরিবার পরিজন অসহায়ের মতো শহরে ঘোরাঘুরি করতেন। মুক্তিযোদ্ধা অফিসারদের বিরুদ্ধে আরও পদক্ষেপ। মুক্তিযোদ্ধা নিধনের পরবর্তী পদক্ষেপ হিসেবে জেনারেল এরশাদ ও তার সহচরগণ পাকিস্তান প্রত্যাগত মেজর জেনারেল সামাদকে সভাপতি করে প্রহসনমূলকভাবে মুক্তিযোদ্ধা আর্মি অফিসার ছাঁটাই করার জন্য একটি বোর্ড গঠন করেন। এই বোর্ডের মাধ্যমে আরও প্রায় ৬০ জন মুক্তিযোদ্ধা অফিসারকে বিভিন্ন অজুহাতে সেনাবাহিনী থেকে বহিষ্কার করা হয়। এছাড়া আরও কয়েকজন মুক্তিযোদ্ধা অফিসার পরিস্থিতির চাপে অবসর গ্রহণে বাধ্য হন। পরবর্তী সরকার সমূহ এসব মুক্তিযোদ্ধা অফিসারকে কেন ও কী কারণে ফাঁসি, জেল ও চাকরিচ্যুত করা হলো তার কোনো নিরপেক্ষ তদন্তের আগ্রহ দেখায়নি কিংবা একটু উদ্বেগও প্রকাশ করেনি। এসব সরকার স্বাধীনতার বর্ষপূর্তিতে এবং অন্যান্য সময়ে মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা, সনদ বিতরণ ও তাদের ত্যাগ তিতিক্ষা ইত্যাদি নিয়ে শুধু মোনাজাত, সভা সমাবেশ, অনুষ্ঠানের আয়োজন করেছে। বস্তুত এটা এখন একটা উৎসবের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পাকিস্তান থেকে আগত কিছু উচ্চাভিলাষী সামরিক অফিসার মুক্তিযোদ্ধা বিরোধী সামরিক বেসামরিক ব্যক্তি ও রাজনীতিবিদদের সহযোগিতায় মুক্তিযোদ্ধা অফিসারদের ২ বছরের জ্যেষ্ঠতা প্রাপ্তি, পদোন্নতি ইত্যাদির জন্য বিগত কয়েক বছরের সঞ্চিত ক্ষোভ ও ক্রোধের বহিঃপ্রকাশ ঘটায় রাষ্ট্রপতি জিয়া হত্যার অজুহাতে। যদিও জিয়া হত্যার সময় মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ছিলেন একজন ডাক্তার সহ ৪ জন, আর পাকিস্তান থেকে ১৯৭৩ সালে আগতদের মধ্যে সেনাপ্রধান এরশাদ সহ ছিলেন ১৪ জন জেনারেল। আগেই বলেছি, এসব ঘটনার প্রাক্কালে আমি ছিলাম ঢাকা সেনা সদরে একমাত্র মুক্তিযোদ্ধা মেজর জেনারেল, বাকি সবাই পাকিস্তান থেকে প্রত্যাগত। সুপ্রিম হেডকোয়ার্টারে ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মীর শওকত আলী। রাষ্ট্রপতি জিয়া হত্যার পর তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হলো এবং সেনাবাহিনী থেকে অবসর দিয়ে কায়রোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য তার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জেনারেল মীর শওকতের অবসর গ্রহণের পর ডাক্তার মেজর জেনারেল শামসুল হক ছাড়া আমি তখন আর্মিতে একমাত্র মুক্তিযোদ্ধা মেজর জেনারেল। তদন্তের সময় রাষ্ট্রপতি জিয়া হত্যায় আমাকেও জড়ানোর চেষ্টা চলে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে জড়ানো সম্ভব হয়নি। যশোর থেকে জনৈক লেফটেন্যান্ট কর্নেল মুজিবকে দিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনার প্রচেষ্টা নেওয়া হয়েছিল এভাবে যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরপরই আমি আর্মির মুক্তিযোদ্ধা অফিসারদের আরেকটা অভ্যুত্থানের জন্য সংগঠিত করতে চেষ্টা করি, যা ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
আর্মি হেডকোয়ার্টারে আমাকে মোটামুটিভাবে বিচ্ছিন্ন করা হলো। ইচ্ছাকৃতভাবে কোনো সভা, সিদ্ধান্ত ইত্যাদির কিছুই আমাকে জানানো হলো না। জিয়া হত্যার কোর্ট অফ এনকোয়ারি এবং কোর্ট মার্শালের কাগজপত্রে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে যেমন আমার অভিমত নেওয়া হয়নি, তেমনি মুক্তিযোদ্ধা অফিসারদের আর্মি থেকে ছাঁটাইয়ের জন্য যে তালিকা তৈরি করা হয় সে বিষয়ে আমার সঙ্গে আলাপ করা হয়নি। আগেই বলেছি, আমার পেছনে সর্বদা সামরিক গোয়েন্দা লেগেছিল এবং টেলিফোনে আড়ি পাতা হচ্ছিল। বস্তুতপক্ষে এসবের মাধ্যমে আর্মি হেডকোয়ার্টারে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে আমাকে অফিসের কোনো কাজকর্ম করতে না দেওয়ার জন্য এই পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছিল। একজন আত্মসম্মানবোধ সম্পন্ন পেশাদার সৈনিক হিসেবে আর্মিতে আমার এরূপ অবস্থান অপমানজনক। ফলে কাজ করা দুঃসহ হয়ে উঠছিল। ওই পরিস্থিতিতে আমি সেনাপ্রধান এরশাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি, কিন্তু এর কোনো প্রতিকার করার মতো সদিচ্ছা তার ছিল বলে আমার মনে হয়নি। বিমান বাহিনী প্রধান সদরুদ্দিনের পদত্যাগ। ওই সময় বিমান বাহিনীর তৎকালীন প্রধান এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন বিমান বাহিনীর একজন সিনিয়র অফিসারের বদলির ফাইল নিয়ে রাষ্ট্রপতি সাত্তারের কাছে যান, কিন্তু রাষ্ট্রপতি সাত্তার ওই বদলি অনুমোদন না করে ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাছে পাঠানোর জন্য বলেন। সদরুদ্দিন তাতে অপমানিত বোধ করেন এবং বলেন, সিনিয়র অফিসারদের বদলি সামরিক প্রধানরা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই করে থাকে। প্রেসিডেন্ট জিয়ার সময়ও তাই হয়েছিল। আমি বিমান বাহিনীর প্রধান এবং আপনি আমার সুপ্রিম কমান্ডার ও প্রতিরক্ষা মন্ত্রী, তাই বিষয়টি নিয়ে আপনার আমার সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। তারপরও রাষ্ট্রপতি সাত্তার ফাইলটি অনুমোদন করতে অপারগতা প্রকাশ করেন এবং বিরক্তির সঙ্গে ফাইলটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাছে পাঠানোর নির্দেশ দেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে সদরুদ্দিন ফাইলটি তার সামনে ঠেলে দিয়ে বলেন, বিমান বাহিনীর প্রধান হিসেবে আমার প্রতি যদি আপনার কোনো আস্থা না থাকে তাহলে আমি আর এই পদে থাকতে চাই না। আপনি অন্য একজন এয়ার চিফ নিয়োগ করুন। এই বলে তিনি রাষ্ট্রপতির অফিস থেকে বেরিয়ে আসেন এবং ওই দিনই পদত্যাগ করেন। এ থেকে বোঝা যায় যে সিনিয়র অফিসারদের বদলির জন্য সদরুদ্দিন রাষ্ট্রপতি সাত্তারের কাছে গিয়েছিলেন। তার সম্পর্কে রাষ্ট্রপতিকে কেউ আগেই অবহিত করেছিল যাতে ওই বদলি কার্যকর করা না হয়। যা হোক, পরে রাষ্ট্রপতি সাত্তার এরশাদের সঙ্গে পরামর্শ করে সদরুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেন। সদরুদ্দিন একজন বীর মুক্তিযোদ্ধা। আমি তাকে ব্যক্তিগতভাবে জানতাম। তিনি অত্যন্ত সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন অফিসার ছিলেন। ইংরেজিতে একটা কথা আছে, An honest man does not make himself a dog for the sake of a bone. সৎ, সাহসী, দক্ষ ও চরিত্রবান লোকের মূল্যায়ন আমাদের সমাজে নেই। বর্তমানে তিনি আমেরিকায় বসবাস করছেন। প্রসঙ্গত বলতে হয়, সদরুদ্দিনের ঘটনার ঠিক 15 বছর পর 1996 সালের মে মাসে দুজন অফিসারকে অবসর দেওয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও সেনাপ্রধান জেনারেল নাসিমের দ্বন্দ্বের ফলে দেশে এক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রপতি বিশ্বাস সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে আলোচনা না করে দুজন অফিসারকে প্রশাসনিকভাবে বাধ্যতামূলক অবসর দেন। জেনারেল নাসিম এতে ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রপতির কাছে ওই আদেশ প্রত্যাহারের অনুরোধ জানান। রাষ্ট্রপতি তার অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং ওই দুই অফিসারের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তোলেন। তার পরের ঘটনা সবার জানা। জেনারেল নাসিম তার তথাকথিত অনুগতদের বিভিন্ন সেনানিবাস থেকে ঢাকায় জড়ো করার চেষ্টা করেন, যা বিদ্রোহে সামিল। ফলস্বরূপ তাকে বরখাস্ত ও সেনাবাহিনীর দ্বারাই বন্দী করা হয়। তার এই অনৈতিক কাজের জন্য আরো কয়েকজন অফিসারের চাকুরি খোয়া যায়। অথচ সেনা প্রধান হিসেবে জেনারেল নাসিমের উচিত ছিল
রাষ্ট্রপতি যেহেতু তার উপর আস্থা দেখাননি, এমনকি তার অনুরোধ উপেক্ষা করেছেন, তখন একজন আত্মমর্যাদা বোধ সম্পন্ন অফিসার হিসেবে তৎক্ষণাৎ পদত্যাগ করা, যেমনটি এয়ার ভাইস মার্শাল সদরুদ্দিন 15 বছর আগেই করেছেন। তা করলে জেনারেল নাসিমকে পরবর্তী সময়ের অপমানজনক পরিস্থিতিতে পড়তে হতো না এবং আরো অনেকগুলো অফিসারের চাকুরিও যেত না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হয় আমার চাকুরি। যা হোক, আবার নিজের কথায় ফিরে আসি। পরিশেষে 1981 সালের অক্টোবর মাসে আমার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। আমাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য এই মর্মে রাষ্ট্রপতির এক আদেশ জারি করা হলো যে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রমের চাকুরি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় স্বার্থে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছিল এবং বিএনপির প্রায় মন্ত্রী ও নেতারা এবং অন্য অনেক রাজনীতিবিদ ও মুখ চেনা লোক সেনাপ্রধান এরশাদের কার্যালয়ে খোলাখুলিভাবে যাতায়াত করতে শুরু করল। এ থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছিল যে সেনাপ্রধান এরশাদের ইঙ্গিতেই দেশ চলছিল এবং দেশের ক্ষমতা দখল তার জন্য সময়ের ব্যাপার মাত্র। এরশাদের প্রকাশ্য তৎপরতা। 1981 সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল। অস্থায়ী রাষ্ট্রপতি সাত্তার নির্বাচনে বিএনপির প্রার্থী এবং ডক্টর কামাল হোসেন ছিলেন আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনে সেনাবাহিনী বিএনপি প্রার্থী সাত্তারকে খোলাখুলি সমর্থন দিল। সাত্তার রাষ্ট্রপতি পদে বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন। রাষ্ট্রপতি সাত্তারের ক্ষমতা গ্রহণের পর সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ পত্রিকায় একটি প্রবন্ধের মাধ্যমে দেশের জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এবং রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা রাখা উচিত বলে দাবি তোলেন। চাকরিরত একজন সেনাপ্রধান একজন রাষ্ট্রপতির কাছে পত্রিকায় প্রবন্ধের মাধ্যমে এরকম দাবি তুলে ধরায় অনেকেই আশ্চর্যান্বিত হন। সেনাপ্রধান এরশাদের প্রবন্ধটি ছাপা হওয়ার পর জেনারেল ওসমানী পত্রিকার মাধ্যমে তার সমালোচনা করে বলেন যে এটা গণতন্ত্র বিরোধী, কিন্তু এর পরের দিনই লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন পত্রিকাতে আরেকটি প্রবন্ধের মাধ্যমে সেনাপ্রধান এরশাদকে সমর্থন করেন এবং রাষ্ট্রের প্রয়োজনে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন এবং রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা থাকা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। জেনারেল ওয়াসিউদ্দিনের কথা আগেই বলেছি। 1973 সালে পাকিস্তান থেকে প্রত্যাগমনের দিন জেনারেল ওসমানী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান এবং পরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন। যা হোক, 1982 সালে জেনারেল এরশাদ ক্ষমতা দখলের পর জেনারেল ওয়াসিউদ্দিনকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। এদিকে রাষ্ট্রপতি সাত্তারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলি চরম পর্যায়ে পৌঁছে। এ সুযোগে জেনারেল এরশাদের ক্ষমতা লাভের পথও সহজ হয়ে উঠছিল। বিএনপির অনেক নেতা, মন্ত্রী এবং কয়েকজন সচিব ও বিভিন্ন দলের পরিচিত লোকজন জেনারেল এরশাদের সঙ্গে গোপনে এবং সময় সময় খোলাখুলিভাবে বৈঠক ও সলা পরামর্শ করতেন। পরে এদের অনেকে এরশাদের মন্ত্রিসভার সদস্য হন এবং বিভিন্ন রকম ফায়দা লুটেন। এসব কার্যকলাপে সামরিক গোয়েন্দা বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ চাঁদ চৌধুরী এবং আরও কিছু উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা অত্যন্ত তৎপর ছিলেন। এরাই কয়েকজন রাজনীতিবিদ ও কয়েকজন সচিবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে সামরিক বাহিনীর ক্ষমতা লাভের পরিকল্পনার চূড়ান্ত রূপ দিচ্ছিলেন। জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পর এসব মন্ত্রী, সচিব ও রাজনীতিবিদগণ নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। জেনারেল এরশাদের ক্ষমতা দখলের পাঁয়তারা তেমন কোনো গোপন বিষয় ছিল না, কারণ
পত্রিকায় প্রবন্ধ লেখা থেকে শুরু করে রাজনীতিবিদ, বেসামরিক কর্মকর্তা ও আর্মির সিনিয়র অফিসারদের নিয়ে তার কার্যকলাপ ছিল মূলত তৎকালীন সরকারের প্রতি চরম অবজ্ঞাসূচক। যদিও রাষ্ট্রপতি সাত্তার এসব বিষয়ে অবগত ছিলেন, কিন্তু সেনা প্রধানের বিরুদ্ধে কোনো কিছু করার মতো ক্ষমতা তার সরকারের ছিল না। আর্মিকে মোটামুটি মুক্তিযোদ্ধাবিহীন করে পুরো আর্মিকে এরশাদ তার কবজায় নিয়ে আসেন। বলতে গেলে ওই সময় আর্মিতে তৎকালীন সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণই ছিল না। আমার চাকুরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর আমি সেনানিবাসে আমার আগের বাড়িতেই অবস্থান করছিলাম। সেনাবাহিনীর অফিসারগণ ও অন্যান্য লোকজন আমার বাড়িতে তেমন আসতেন না, কারণ তখনও আমার বাড়ি সর্বক্ষণ গোয়েন্দা বাহিনীর পর্যবেক্ষণে ছিল। তখনকার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক শামসুল হক আমাকে জানালেন, সরকার আমাকে ফিলিপাইনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। তিনি আমাকে তৎকালীন পররাষ্ট্র সচিব হুমায়ুন রশিদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসনিক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অতি সত্বর ফিলিপাইনে যাওয়ার জন্য বলেন। আমি এর পরও মাস দুয়েক ইচ্ছে করে ঢাকায় ছিলাম। ওই সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মহাপরিচালক মহিউদ্দিন আহমেদকে প্রায় সামরিক গোয়েন্দা অফিস থেকে তাগাদা দেওয়া হতো যেন আমাকে তাড়াতাড়ি ফিলিপাইনে পাঠানো হয়। এরই মধ্যে ডিসেম্বরের কোনো একদিন আমি রাষ্ট্রপতি সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য বঙ্গভবনে যাই। বলা বাহুল্য, রাষ্ট্রপতি সাত্তার আমাকে আগে থেকে ভালোভাবেই জানতেন। রাষ্ট্রপতি সাত্তারের সঙ্গে সাক্ষাৎ। আমি যখন রাষ্ট্রপতি সাত্তারের অফিস কক্ষে প্রবেশ করি তখন তাকে বিষণ্ণ ও বিমর্ষ দেখি। উনি আমাকে নিজে থেকে বলেন যে এই পরিস্থিতিতে আমার কিছুদিনের জন্য দেশের বাইরে থাকাই শ্রেয়। তখন আমি উত্তরে তাকে নির্দ্বিধায় জানাই যে আপনি নিশ্চয়ই অবগত আছেন সেনাপ্রধান এরশাদ মুক্তিযোদ্ধাদের চাকরিচ্যুত ও বিদেশে পাঠিয়ে তার অবস্থান পাকাপোক্ত করছেন এবং শিগগিরই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য তৈরি হচ্ছেন। এর উত্তরে রাষ্ট্রপতি কিছুই বললেন না। তিনি কোনো উত্তর না দেওয়ায় আমি নিজেও অস্বস্তি বোধ করছিলাম। ফলে অন্য কোনো প্রসঙ্গে না গিয়ে সালাম জানিয়ে তার অফিস কক্ষ থেকে বেরিয়ে আসি। সেদিন তার চেহারায় একজন অসহায় রাষ্ট্রপতির যে প্রতিকৃতি দেখেছি অদ্যাবধি আমার স্মৃতিতে তা অটুট আছে। আজ বলতে হয় তৎকালীন পররাষ্ট্র সচিব হুমায়ুন রশিদ চৌধুরী কথা প্রসঙ্গে একদিন আমাকে বলেছেন যে সামরিক বাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেষণে নিয়োগ করার জন্য প্রথমে আমার ফাইল যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তখন রাষ্ট্রপতি ফাইল অনুমোদন করেননি এবং ফেরত পাঠিয়ে দেন। পরে সেনাপ্রধান জেনারেল এরশাদের চাপের মুখে অনিচ্ছা সত্ত্বেও তিনি আমাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আদেশ অনুমোদন করেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ। জেনারেল জিয়া ও মঞ্জুরের হত্যার পর আমার উপর দিয়ে ঝড় বয়ে যায়। আমি তখন বেশ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলাম এবং আমাকে মানসিক চাপের মধ্যে রাখা হয়। আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা আমার নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন, কারণ মঞ্জুরের সঙ্গে আমার ভালো সম্পর্ক ও যোগাযোগকে ভিন্নভাবে ব্যাখ্যা করে আভাসে ইঙ্গিতে জিয়া হত্যার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়। আমার প্রতিবেশী বেগম খালেদা জিয়াকে এ ব্যাপারে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে প্রভাবিত করার চেষ্টা করা হয়। তাই রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে যাওয়ার পূর্বে আমি খালেদা জিয়ার সঙ্গে সস্ত্রীক দেখা করার ব্যাপারে মনস্থির করি। মে মাসে রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর থেকে আমাদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না, কিন্তু আমার স্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেন। কারণ জেনারেল জিয়া নিহত হওয়ার পর মৃতদেহ যখন সেনানিবাসে তাঁদের বাড়িতে নিয়ে আসা হয় তখন আমার স্ত্রী খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য তার বাড়িতে যান। সেখানে অনেক লোকজনের সামনে খালেদা জিয়া
আমার স্ত্রীকে প্রশ্ন করেন, 30 মে সকালে মঈন ভাইয়ের সঙ্গে জেনারেল মঞ্জুরের কি আলাপ হয়েছিল? এই প্রশ্ন শুনে আমার স্ত্রী অনেকটা হতভম্ব হয়ে যান এবং উপস্থিত লোকজনের সামনে লজ্জিত হয়ে পড়েন। কারণ পরোক্ষভাবে এই প্রশ্নের মাধ্যমে আমার স্ত্রীকে অবহিত করা হয় যে রাষ্ট্রপতি জিয়া হত্যা সম্পর্কে আমি পূর্ব থেকে হয়তো অবগত ছিলাম কিংবা ষড়যন্ত্রে জড়িত। বস্তুতপক্ষে আমার সঙ্গে জেনারেল মঞ্জুরের টেলিফোন আলাপ সম্পর্কে আমার স্ত্রী কিছুই জানত না, কারণ এ সম্পর্কে আমি তাকে কিছুই বলিনি। খালেদা জিয়ার বাড়ি থেকে তৎক্ষণাৎ ফিরে এসে আমার স্ত্রী অফিসে ফোন করে আমাকে এই ঘটনা জানান। আমি তখন তাকে মঞ্জুরের সঙ্গে আমার কথোপকথনের সবকিছু খুলে বলি। বেগম খালেদা জিয়ার এ প্রশ্ন থেকে আমার বুঝতে বিলম্ব হলো না যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে জেনারেল এরশাদ এবং তার সহযোগীরা ইতিমধ্যেই তাকে যথেষ্ট প্রভাবিত করেছে এবং তাকে বোঝানোর চেষ্টা হচ্ছিল যে সেনাবাহিনীর প্রায় সব মুক্তিযোদ্ধা অফিসার রাষ্ট্রপতি জিয়া হত্যার সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। যা হোক, বিশেষ করে ওই কারণে আমি ফিলিপাইনে যাওয়ার পূর্বে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মনস্থির করি। এক সন্ধ্যায় আমি সস্ত্রীক খালেদা জিয়ার বাসায় যাই। বাড়িতে গিয়ে কোনো রকম ভূমিকা না রেখে সরাসরি আমি তাকে জানাই যে আমার স্ত্রী আপনার বাড়িতে আসতে আগ্রহী ছিলেন না। যা হোক, আমি তাকে নিয়ে এসেছি জুন মাসে রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর সমবেদনা জানাতে এলে আপনি আমার স্ত্রীকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর দেওয়ার জন্য। তবে সে এ ব্যাপারে কিছু বলার আগে আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই 1975 সালের নভেম্বর মাসের 3 তারিখের কথা। সেদিন জেনারেল জিয়া যখন গৃহবন্দী হলেন, আপনার টেলিফোন পেয়ে অসুস্থ শরীরে জীবনের ঝুঁকি নিয়ে তখন একমাত্র আমি আপনার বাড়িতে এসেছিলাম, আর কেউ তো আসেননি। এসব বলার পর তিনি একটু সংকোচ বোধ করেছিলেন বলে আমার মনে হলো। এরপর তিনি নিজে থেকে বললেন যে এখন তিনি সবকিছু ভালোভাবে জানেন এবং জেনারেল মঞ্জুর যে রাষ্ট্রপতি হত্যায় জড়িত ছিলেন না তা তিনি বুঝতে পারছেন। কথা প্রসঙ্গে আরো জানতে পারি যে রাষ্ট্রপতি জিয়া হত্যার পরপর যারা তাকে ভুল ও অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল তাদের উদ্দেশ্য সম্পর্কে এখন তিনি ভালোভাবেই ওয়াকিবহাল। আমি যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম তখন তিনি বললেন যে আপনি এখন দেশে থাকলেই ভালো হতো। আর কোনো কিছু না বলে আমি এবং আমার স্ত্রী বিদায় নিয়ে চলে আসি। আত্মকথা শেষ পর্ব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে ফিলিপাইনে যোগদান করি 1982 সালের জানুয়ারি মাসে। সেখানে বসেই খবর পাই মার্চ মাসের 24 তারিখ দেশে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এরশাদ আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন। এ খবর অপ্রত্যাশিত ছিল না, কেননা 1981 সালের মে মাসে জেনারেল জিয়া হত্যার পর তার উপরাষ্ট্রপতি সাত্তার নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছিলেন বটে, কিন্তু না ছিলেন তিনি একজন বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্ব কিংবা ছিল না তার তেমন কোনো ব্যাপক রাজনৈতিক প্রভাব। ফলে তিনি সেনাপ্রধান এরশাদ ও আর্মিকে তার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হননি, যা আমি ইতিপূর্বে বর্ণনা করেছি। তাই জেনারেল এরশাদের ক্ষমতা দখলের প্রক্রিয়া বস্তুপক্ষে শুরু হয় জেনারেল জিয়া হত্যার পর এবং সে ধারাবাহিকতা চূড়ান্ত রূপ পায় 24শে মার্চে। ফিলিপাইনে ছিলাম 8 মাসের মতো। সেখান থেকে ইন্দোনেশিয়া হয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া সহ লাওস, নিউজিল্যান্ড, ফিজি ও পাপুয়া নিউগিনিতে প্রেষণে বাংলাদেশের রাষ্ট্রদূত। দীর্ঘ 16 বছর দেশের বাইরে আমার চাকুরি জীবনের প্রধান সময়গুলো কেটেছে সামরিক বাহিনীর বাইরে, দেশের বাইরে। তাই অপেক্ষা করেছি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের জন্য। 1990 সালে পতন হলো এরশাদ সরকারের, ক্ষমতায় অধিষ্ঠিত হলো খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচিত বিএনপি সরকার। তাই আশা করেছিলাম এবার হয়তো আমি সেনাবাহিনীতে ফিরতে পারবো, কারণ সেনাবাহিনীর সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর।
আমি মনে করতাম আর্মি পোশাকের মধ্যে নিহিত রয়েছে আত্মসম্মান, গৌরব ও মর্যাদা। আমার কাছে সামরিক পোশাক ছিল নৈতিকতা আর দেশপ্রেমের প্রতীক। এই পেশাই ছিল আমার কাছে সর্বাপেক্ষা প্রিয়। তাই সর্বদা চেয়েছি পেশাগত দায়িত্বকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে, এমনকি নিজের প্রাণের বিনিময়ে হলেও। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যোগদানের ফলে পাকিস্তান আর্মি এপ্রিল মাসে সিলেট শহরে আমাদের ঐতিহ্যবাহী পারিবারিক বাড়ি জ্বালিয়ে দেয়। সেই সঙ্গে বাড়ির বংশানুক্রমিক সংগৃহীত মূল্যবান জিনিস, কাগজপত্র, দলিলাদি, পারিবারিক ছবি থেকে শুরু করে অন্যান্য সব অস্থাবর সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া 1971 সালের 19 মার্চের জয়দেবপুরের ঘটনাবলীর জন্য পাকিস্তান বাহিনীর প্রচণ্ড ক্রোধ ছিল আমার উপর। ওই দিন জয়দেবপুরে কি ঘটেছিল সচেতন পাঠকরা হয়তো তা জানেন। পাকিস্তানি ব্রিগেডিয়ার আরওয়ার, যার হুকুমে 25 ও 26 মার্চ ঢাকায় তাণ্ডবলীলা সংঘটিত হয়, সেই আরওয়ার জয়দেবপুরে আমার পেছনে দাঁড়িয়ে যখন সৈন্যদের জনতার ওপর গুলি বর্ষণের জন্য আমাকে আদেশ দিতে বললেন, তখন জীবনের ঝুঁকি নিয়ে আমি সৈন্যদের মাটিতে গুলি করার জন্য বাংলায় নির্দেশ দিই। এরপর ব্যারিকেড দানকারী স্থানীয় নেতাদের আমার উপর বিশ্বাস রেখে ব্যারিকেড সরিয়ে দিতে বললে তারা তা মেনে নেন। ওই পরিস্থিতিতে জনতার পক্ষ নেওয়াকে ব্রিগেডিয়ার আরওয়ার আপোষকামিতা আখ্যায়িত করে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যা হোক, এ যুদ্ধের কারণে আমার মা স্মৃতিশক্তি প্রায় হারিয়ে ফেলেন এবং পরে মৃত্যুবরণ করেন। আমার পরবর্তী প্রজন্ম 1971 পূর্ব পারিবারিক কোনো জিনিসপত্র, ছবি ইত্যাদি দেখা থেকে বঞ্চিত হল। 1992 সালে সিগন্যাল কোরের মেজর জেনারেল লতিফ বিটিআরের মহাপরিচালক থাকা অবস্থায় সেখানে কিছু উশৃঙ্খলতা দেখা দেয় এবং শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ইত্যাদি প্রায় ভেঙে পড়ে। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল নুরুদ্দিন। তিনি পাকিস্তান প্রত্যাগত অফিসার এবং চাকুরিতে আমার জ্যেষ্ঠ ছিলেন। আমি এবং জেনারেল নুরুদ্দিন 1980 সালে একই দিনে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পাই। সেনাপ্রধান জেনারেল আতিক অবসর গ্রহণ করলে জেনারেল এরশাদ তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেন। যা হোক, বিটিআরের উশৃঙ্খলতার প্রেক্ষাপটে 1992 সালের এপ্রিল মাসে আমাকে বিটিআরের মহাপরিচালক হিসেবে নিয়োগের প্রস্তাব নিয়ে সরকার তৎকালীন যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আহমেদকে গোপনীয়তা রক্ষাপূর্বক আমার সঙ্গে কথা বলার জন্য ব্যাংককে পাঠান। কিন্তু সেই সময় আমি বেইজিং ছিলাম এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসমূহের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। তিনি জানতেন না যে আমি তখন ব্যাংককের বাইরে, যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় আমার অবস্থান সম্পর্কে অবগত ছিল। আমি ব্যাংককে ফিরে এসে কর্নেল অলির আসার খবর জানতে পারি। এর কদিন পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান ঢাকা থেকে ফোনে আমার সঙ্গে বিটিআরের মহাপরিচালক হিসেবে নিয়োগের ব্যাপারে আলোচনা করেন। আমি এই নিয়োগে সম্মতি জানাই। কয়েকদিন পর ব্যাংকক থেকে টেলিফোনে সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল নাসিমের সঙ্গে যোগাযোগ করে আমার বদলি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চেষ্টা করি। কিন্তু তাঁর সঙ্গে আলাপের পর বুঝতে পারি যে তৎকালীন সরকার তাঁকে এ ব্যাপারে কিছুই জানায়নি, বরং তিনি আমার কাছ থেকে বিস্তারিত জানতে উৎসুক হয়ে ওঠেন। উল্লেখ্য, মেজর জেনারেল নাসিম আমার অনেক দিনের পরিচিত এবং দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ছিলেন। মেজর জেনারেল নাসিম পাকিস্তান সেনাবাহিনীতে 1965 সালে কমিশনের জন্য যোগ দেন এবং একই সালে পাকিস্তান ভারত যুদ্ধের ফলে 2.5 বছরের প্রশিক্ষণের পরিবর্তে মাত্র 7 মাসের প্রশিক্ষণের পরেই কমিশন লাভ করে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। 1971 সালের মার্চ মাসে তৎকালীন ক্যাপ্টেন নাসিম জয়দেবপুর থেকে আমার সঙ্গে
স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর মেজর জেনারেল নাসিমকে সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। যা হোক, ফোনে নাসিম আমাকে জানান যে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে তিনি আমাকে এ ব্যাপারে জানাবেন। কিন্তু পরে আমি এ সম্পর্কে আর কিছুই জানতে পারিনি এবং শেষ পর্যন্ত বিডিআরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাইনি। জানতে পারলাম অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর কয়েক মাস পরে আমি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করি। সাক্ষাৎকালে তিনি আমাকে বেশ আন্তরিকতার সঙ্গে এবং কোনো রকম ইতস্তত না করে সরাসরি বলেন, আমি নিজেও জানি এবং সেনাবাহিনীতেও সবাই জানে, শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং অধিনায়কত্ব প্রয়োগে আপনি অত্যন্ত ন্যায়নিষ্ঠ এবং কঠোর। সবাই আপনার এই দিকটির প্রশংসা করে। এরপর একটু মুচকি হেসে তিনি বললেন, আবার অনেকে বলেন আপনি তো অধীনস্থদের কন্ট্রোল করতে জানেন, কিন্তু আপনাকে কন্ট্রোল করবে কে? শুনে আমি একটু থমকে গেলাম। তারপর বিনয়ের সঙ্গে বললাম, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমি আগাগোড়াই একজন পেশাদার সৈনিক। দেশে এই পর্যন্ত এত অঘটন ঘটেছে, কিন্তু একজন সিনিয়র অফিসার হয়েও কোনো কিছুতে আমি জড়াইনি। আপনিও অবগত আছেন, জীবনের ঝুঁকি নিয়ে হলেও আর্মির শৃঙ্খলা রক্ষায় আমি পিছপা হইনি। আর এ পর্যন্ত বেআইনি এবং শৃঙ্খলা গর্হিত কোনো কাজ আমাকে দিয়ে করানো যায়নি। এরপর আমি তাঁকে বলি, দেশ ও আর্মির প্রচলিত আইনই আমাকে নিয়ন্ত্রণ করবে। এই আলাপ আলোচনা থেকে আমার ধারণা জন্মে এবং অন্যান্য সূত্র থেকে পরোক্ষভাবে আবারও আভাস দেওয়া হয় যে শিগগিরই আমাকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হবে, কিন্তু তা আর হয়ে ওঠেনি। পরবর্তী সময়ে সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন অবসরে গেলে আমার 5 ব্যাচ জুনিয়র মেজর জেনারেল নাসিমকে সামরিক গোয়েন্দা বিভাগ থেকে এনে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা প্রধান করা হলো। এরপর 1996 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হল তত্ত্বাবধায়ক সরকার। তখন সেনাবাহিনীতে উশৃঙ্খলতার কারণে লেফটেন্যান্ট জেনারেল নাসিমকে চাকুরি থেকে বরখাস্ত করে রাষ্ট্রপতি বিশ্বাস মেজর জেনারেল মাহবুবকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা প্রধান হিসেবে নিয়োগ করেন। জেনারেল মাহবুবও আমার জুনিয়র এবং তিনি 1964 সালে সামরিক বাহিনীতে স্পেশাল পারপাস কমিশনে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে 8 মাসের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের পর কমিশন পান। শুধু নির্দিষ্ট কাজের জন্য, যেমন ইলেকট্রিক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, সিভিল ইঞ্জিনিয়ার ইত্যাদি বিশেষ কোর্সের স্বল্পমেয়াদী প্রশিক্ষণের পর এদের কমিশন দিয়ে অফিসার বানানো হয়। এ ধরনের স্পেশাল কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের সেনা প্রধান বানানোর নজির কোনো দেশে আছে বলে আমার অন্তত জানা নেই। 1996 সালের জুন মাসের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আমি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাকে আর্মিতে ফিরিয়ে আনার জন্য অনুরোধ করি। পরে লিখিতভাবেও তার কাছে আবেদন করি এবং ওই পত্রের অনুলিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছেও পাঠিয়েছিলাম। শেষ পর্যন্ত সরকার থেকে সাড়া না পেয়ে আমি বাধ্য হয়ে আর্মিতে ফিরে যাওয়ার জন্য সংবিধানের আওতায় 1997 সালে হাইকোর্টে রিট আবেদন করি। উল্লেখ্য, শৃঙ্খলাজনিত কারণ ছাড়া সেনাবাহিনীর সদস্যরাও দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। এর নজির অন্যান্য দেশেও আছে। উদাহরণস্বরূপ, ভারতীয় সুপ্রিম কোর্টের 1995 সালের মামলা নং 383 এর কথা উল্লেখ করা যায়। যা হোক, বাংলাদেশ হাইকোর্ট আমার রিট আবেদনটি খারিজ করেন। পরে আমি ওই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শরণাপন্ন হই। বিস্তারিত শুনানির পর আদালত মামলাটি খারিজ করে দেন। সমাপনী সার কথা।
আমাদের সামরিক বাহিনী স্বাধীনতা যুদ্ধে গৌরবের সঙ্গে অংশগ্রহণ করেছে। সামরিক বাহিনীতে যারা আছেন তারাও এ দেশের সন্তান, অথচ আজ যেন সামরিক বাহিনী একটা দ্বীপের মতো, যার সঙ্গে মনে হয় জনগণের এবং দেশের স্বার্থের কোনো সম্পর্কই নেই। স্বভাবতই প্রশ্ন জাগে, কেন এমন হলো? কে এর জন্য দায়ী? কিভাবে স্বাধীনতা যুদ্ধের মতো মহান যুদ্ধে অংশ নেওয়ার পরও সামরিক বাহিনীর মনোবল ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে? একটি সামরিক বাহিনীকে দক্ষ, কৌশলী, সৎ ও নিষ্ঠাবান করে গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে প্রয়োজন সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক নেতৃত্ব, যার মধ্যে রয়েছে চারিত্রিক দৃঢ়তা, উন্নত আত্মমর্যাদাবোধ, পেশার প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং নৈতিক শৃঙ্খলা। আমাদের সেনাবাহিনীতে এসব বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত নেতৃত্বের অভাবই ছিল প্রকট। নেতৃত্ব বিকাশের সুযোগও হয়েছে হীন রাজনৈতিক কারণে বাধাগ্রস্ত। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট নিয়ম অনুসৃত হয়নি। বারবার ভঙ্গ করা হয়েছে সেনাবাহিনীর প্রচলিত নিয়মের। এতে সামরিক বাহিনীর সর্বস্তরে বিশৃঙ্খলা এসেছে, নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাবোধ কমেছে এবং অজানা আশঙ্কায় সবাই কম বেশি বিচলিত হয়েছেন। সামরিক বাহিনীর চেইন অফ কমান্ড, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম যা সবচেয়ে জরুরি, তাই প্রকারান্তরে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো উদাহরণ দেওয়া যাবে। এমন কতগুলো ঘটনা রয়েছে যেগুলো উল্লেখ করা না হলে ইতিহাসের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বাদ পড়বে। যেমন জেনারেল শফিউল্লাহকে যখন সেনা প্রধান করা হয় তখন জিয়াউর রহমান চাকরিতে বহাল আছেন এবং তিনি ছিলেন সিনিয়র। অথচ এই জিয়াউর রহমানই যখন রাষ্ট্রপতি হলেন তখন তিনিও সিনিয়রিটি ভঙ্গ করে জেনারেল এরশাদকে সেনা প্রধান করেছিলেন, যেখানে জেনারেল দস্তগীর ছিলেন এরশাদের সিনিয়র। এই অনিয়মের পুনরাবৃত্তি হয়েছে আরো অনেকবার। যদি মেনে নেওয়া যায় যিনি সিনিয়র ছিলেন তিনি যোগ্য ছিলেন না বলেই ব্যতিক্রম ঘটানো হয়েছে, তবে পরবর্তী সময়ে সেই যোগ্য সামরিক কর্মকর্তাদের কর্মের খেসারত কেন পুরো জাতিকে দিতে হয়েছে? সে কি কেবলই রাজনৈতিক স্বার্থসিদ্ধি, ব্যক্তি পছন্দ কিংবা নতজানু দাবিদারি? দেশের শান্তিকালীন অবস্থায় আনুষ্ঠানিক দায়িত্ব ও আনুগত্য প্রদর্শনমূলক মহড়া ও ক্ষমতাসীন দলকে ক্ষমতায় থাকতে সাহায্য করা সেসব যোগ্য কর্মকর্তার দ্বারা সম্ভব হলেও দেশের সংকটকালে তাদের নেতৃত্ব অধীনস্থদের নিকট প্রশ্নাতীতভাবে গৃহীত হয়নি। ফলে সেনাবাহিনীর একক সত্তা হয়েছে বহুধা বিভক্ত। সেসব অধিনায়কের নেতৃত্ব জাতির ক্রান্তের লগ্নে ভেঙে পড়েছিল, যা পুরো দেশ ও জাতিকে ঠেলে দিয়েছিল সংঘাত ও বিপর্যয়ের মুখে। আমাদের রাজনীতিবিদরা বুঝতে চান না যে সেনাবাহিনী একটি ভিন্ন ধরনের সংগঠন এবং এর নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা তার মাপকাঠিও ভিন্ন। সামরিক শাসকের পক্ষে যা মানায় গণতান্ত্রিক সরকারের আমলেও যদি তার বহিঃপ্রকাশ দেখা যায় তবে তার প্রতিফলন সামরিক বাহিনীর সমগ্র কাঠামোয় পড়বে না কেন? ফলে সততা, বিশ্বস্ততা ও নিষ্ঠার বদলে সামরিক বাহিনীতে এসেছে দলাদলি, অবিশ্বাস, প্রতারণা ও ভনিতা। আজ ভাবতে কষ্ট হয় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে যুবক জীবনের বিনিময়ে মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষার শপথ নিয়ে সেনাবাহিনীতে যোগদান করে, মুষ্টিমেয় কয়েকজন উচ্চাভিলাষী সামরিক অফিসারের ব্যক্তিগত হিংস্বার্থে সে কেবল রাজনীতি ও ক্ষমতার হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়েছে। অথচ সামরিক বাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে কোনো কিছুরই অভাব নেই। সঠিক প্রশিক্ষণ, যোগ্য নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনা তাদের গড়ে তুলতে পারে দেশপ্রেমিক সুশৃঙ্খল সেনাবাহিনী রূপে। আমাদের সামরিক বাহিনীর সামনে এখন
সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। লক্ষ্যহীন সামরিক বাহিনী তাই কেবল উদ্দেশ্যহীন বৈষয়িক লাভ লোকসান বিচারে ব্যস্ত। এ ধরনের অফিসার দ্বারা যখন সামরিক বাহিনী পরিচালিত হয় তখন সমগ্র বাহিনীর চারিত্রিক দৃঢ়তা ভেঙে পড়ে। সামরিক বাহিনীর সদস্যরা তখন বিপথে পরিচালিত হয়, মনে করে ক্ষমতার অপব্যবহার আর বৈষয়িক লাভ গণায় তাদের কাজ। রাজনীতি অথবা রাষ্ট্রীয় ক্ষমতার আশেপাশে ও ক্ষমতাসীনদের সুনজরে থাকায় তাদের দায়িত্ব। এভাবেই নৈতিকতাহীন কূপমণ্ডূক নেতৃত্ব সমগ্র সামরিক বাহিনীকে লক্ষ্যভ্রষ্ট করে তুলেছিল। স্বাধীনতার পর সামরিক বাহিনীর নেতৃস্থানীয় অফিসারদের অধিকাংশই ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত। এদের 70% আবার ছিলেন স্বল্পমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত। এদের মেন্টাল অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট ট্রেনিংও হয়নি। 6 মাসের প্রশিক্ষণে তা সম্ভব নয়। অপরদিকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা সামরিক দিক দিয়ে দক্ষ হলেও মানসিকতায় তাঁরা ছিলেন ঔপনিবেশিক। এদের অধিকাংশই দেশ স্বাধীন হওয়ার পরও ঔপনিবেশিক ও পাকিস্তানি মানসিকতা বদলাতে পারেননি। ফলে জনসাধারণের প্রতি থেকেছেন উন্নাসিক। নিজ সেনাবাহিনীর সাধারণ সৈনিকদের প্রতি থেকেছেন উদাসীন। ফলে নিজেদের মধ্যেও তাঁরা রচনা করেছিলেন মানসিক দূরত্ব, যা জন্ম দিয়েছে নিজেদের মধ্যে হানাহানি, দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধের পরিবর্তে সৃষ্টি করেছে ষড়যন্ত্র ও অভ্যুত্থান। সামরিক বাহিনীর পেশা ও শৃঙ্খলাকে কখনোই গুরুত্ব দেওয়া হয়নি, বরং বিভিন্ন সময়ে হীন ব্যক্তি স্বার্থে তা পদদলিত করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গকারীদের ব্যাপারে কঠোর নিয়ম অনুশীলন করা হয়নি, বরং তথাকথিত রাজনীতি ও দলীয় স্বার্থে দেখানো হয়েছে অর্বাচীন উদারতা, যা জন্ম দিয়েছিল একের পর এক বিশৃঙ্খলার। দেশের ইতিহাসের সবকটি কলঙ্কজনক অধ্যায়ে জড়িত ছিল সামরিক বাহিনী। কিছু অফিসারের জন্য এই কলঙ্ক বহন করতে হচ্ছে সমগ্র সংগঠনকে। সামরিক বাহিনী শুধু একটি পেশা নয়, এটি একটি জীবনধারা। দেশের জন্য ত্যাগই হল এর মৌলিক উপাদান। কেননা সামরিক বাহিনীর সদস্যরা যোগদানের সময়ে অঙ্গীকারবদ্ধ হন দেশের জন্য জীবন উৎসর্গ করার। এই সেনাবাহিনীকে ক্ষমতাসীনদের হীন স্বার্থে অযোগ্য নেতৃত্বে আরাম আয়েশ, আনুগত্যের মহড়া, উৎসব, অপেশাদার কাজে ও রাজনীতিতে অভ্যস্ত করে ফেলা হয়েছিল, যার ফলে সেনাবাহিনীতে ঘন ঘন বিশৃঙ্খলা ও অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং তা দেশকে বারবার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বস্তুত উন্নয়নশীল দেশে সামরিক অভ্যুত্থান ও বিশৃঙ্খলা প্রতিরোধের মোক্ষম উপায় হল সুসংহত গণতান্ত্রিক কাঠামো, যেখানে রাজনীতিবিদদের ব্যক্তি স্বার্থের কাছে দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না এবং যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই হবেন জনগণের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। যদি তাঁরা দেশের স্বার্থে সর্বদা সেনাবাহিনীর নেতৃত্ব সৎ চরিত্র, যোগ্য, পেশাদার ও অরাজনৈতিক ব্যক্তিত্বের হাতে অর্পণ করতেন, তবে কোনো মেজর, কর্নেল বা জেনারেলের দুঃসাহস হবে না গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার। আমাদের সামরিক বাহিনী অমিত সম্ভাবনা ধারণ করে আছে। এখনই সময় এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার। এজন্য অগ্রসর হতে হবে পেশাগত নির্মোহ দৃষ্টিকোণ থেকে, যেখানে প্রাধান্য পাবে দেশের স্বার্থ, পেশার বিশুদ্ধতা, সততা ও কর্মনিষ্ঠা। কেননা পেশাদার সৈনিক গণতন্ত্র, সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা একবিংশ শতাব্দীতে প্রবেশ করতে যাচ্ছি। এই শতাব্দী আমাদের পরবর্তী প্রজন্মের জন্য অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত হচ্ছে। দূরদর্শী নেতৃত্ব বিনা এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ নয়। সামরিক বাহিনী কি এই চ্যালেঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল? হাজারো সুযোগ সুবিধা ও টাকা পয়সা দিয়ে
সামরিক বাহিনীতে যোগ্য নেতৃত্বের শূন্যতা পূরণ করা যাবে না। মানি ইজ পোর সাবস্টিটিউট ফর গুড কমান্ড। টাকা পয়সা দিয়ে আনুগত্য ভাড়া করা যায়, কিন্তু ক্রয় করা যায় না। সময় বয়ে যায় তার আপন গতিতে, সে কারো জন্য অপেক্ষা করে না। আজকের সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বই আগামীর বিশ্বস্ত সৈনিক তৈরি করবে। এ কাজে এই নেতৃত্ব ব্যর্থ হলে সময় তার চাহিদা পূরণ করে নেবে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে আজকের নেতৃত্বের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে, কারণ ইতিহাস বড় নিষ্ঠুর, বড় নির্মম।